বলা যায় তোমাদের হাতে অনেক সময়, তো এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো আর কি। যারা আসে না ক্লাসে তাদেরকেও মোটিভেট করার চেষ্টা করো যে আসলে ক্লাস করাটা ভালো এবং আপডেট থাকা ভালো আর কি। প্রতি ক্লাসের কি পড়ানো হচ্ছে, কি পড়ানো কোনটা পড়তে হবে না পড়তে হবে, এই জিনিসগুলো এখনই মাথায় নিয়ে নিলে এবং কিছু কিছু পড়ে রাখলে, ভালো করে পড়ে রাখলে তো ভালোই। তারপর তাদের যাদের অনেক বিজি, ইজি কাজে যারা বিজি থাকে তাদের জন্য বলি আর কি। তো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। আমরা ওই গত ক্লাসের ওটা ওইটাই দিয়ে শুরু করব, এবং তার কিছু অংশ হয়তো আমরা শুরু মানে যে কিছু অংশ বাকি ছিল সেটা চেষ্টা করবো আজকে শেষ করার। গত ক্লাসে যারা ছিল মানে আজকে তারাই আছে, হয়তো দু একজন বেশি আসতো কিনা অথবা কম আসতে পারে। তো গত ক্লাসে আমরা কথা বলতেছিলাম তেলাপিয়া নিয়ে আর কি। তেলাপিয়ার তিনটা স্পিসিস আমরা নিয়ে কথা বলতেছিলাম, যা আসলে তেলাপিয়া কোথাকার ফিশ। তেলাপিয়া ছিল আফ্রিকান ফিশ, না? তেলাপিয়া কামস ফ্রম আফ্রিকা, এই জন্য বলা হচ্ছে এরা হচ্ছে ইন্ডেমিক টু আফ্রিকা। এবং এদের গ্রুপ হচ্ছে, যদি একটা লার্জ গ্রুপের কথা বলি, এরা হচ্ছে চিকলিট। চিকলিট গ্রুপের ফিশ। গ্রুপে অনেক ফিশ আছে, তার মধ্যে তেলাপিয়া একটা গ্রুপ, তেলাপিয়া একটা স্পিসিস। অ্যান্ড তার মধ্যে যতগুলো স্পিসিস আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকোয়াকালচারাল ইম্পর্টেন্ট তার মধ্যে ইম্পর্টেন্ট তিনটা স্পিসিস হচ্ছে, জানাস হচ্ছে অরিক্রোমিস, সারোথেরোডন, আর একটা হচ্ছে তেলাপিয়া। তো আমাদের দেশের সবচেয়ে বেশি কালচার মানে যে species গুলো কালচার হচ্ছে সেগুলো হচ্ছে অরিক্রোমিস আর হচ্ছে তেলাপিয়া। সারিওথেরোডন সাধারণত এই দেশে আসে নাই, যদিও আসলেও দেখা যায় এখন তাদের জেনাস নেমটা একই হয়ে গেছে, যেমন অরিক্রোমিস বলে সবগুলাই জেনাস নেমকে পরিচিত পাওয়া যায়, যদি অরিক্রোমিস নাইলোটিকাস অথবা অরিক্রোমিস মোজাম্বিকাস। তো ওদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি আমরা গত ক্লাসে বলেছিলাম, তেলাপিয়া আর শেপ মাছ লাইক সানফিশ আর ক্রেপি শেপ। আসলে ক্রেপি শব্দটার কোনো ভালো ইংলিশ মিনিং আমি পাইনি, তো এটা মূলত বোঝানো হচ্ছে যে সানফিশ গ্রুপের যে মাছগুলো আছে সবগুলাকে আসলে ক্র্যাপি ফিশ বলা হয় বা ক্র্যাপি বলা হয় আর কি। এদেরকেই বোঝানো হচ্ছে, ওদের শেপটাকেই বোঝানো হচ্ছে ক্র্যাপি। বাট ক্যান ইজিলি আইডেন্টিফাইড বাই অ্যান ইন্টারাপ্টেড ল্যাটারাল লাইন। বলছে চিকলেট ফ্যামিলি ফিশের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের ল্যাটারাল লাইনটা ইন্টারাপশন থাকে, ইন্টারাপ্টেড থাকে। ডরসাল ফিনের হেডের বেস থেকে শুরু হয়ে একটা নির্দিষ্ট বডির একটা 2/3 অংশ যাওয়ার পরে দেখা যায় সেটা সেখানে বন্ধ হয়ে যায়, আবার নিচে থেকে শুরু হয়, নিচে থেকে শুরু হয় সেটা কডাল ফিনের বেস পর্যন্ত চলে যায়। তো এই হচ্ছে তাদের ল্যাটারাল লাইনের প্যাটার্ন, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারাপ্টেড ল্যাটারাল লাইন। আর এদের বডি যদি বলে, দে আর ল্যাটারালি কম্প্রেসড অ্যান্ড ডিপ বডিড উইথ লং ডরসাল ফিন। বলছে এদের বডি হচ্ছে ডিপ। এদের যদি তুমি বডি ডেপথ, আমরা বডি ডেপথ কিভাবে মাপে, তোমরা যদি বায়োডাইভার্সিটিতে অথবা ইকোলজিতে পড়ে আসার কথা যে বডি ডেপথ কিভাবে মাপে, সেই সেই ডেপথ যদি চিন্তা করে তাহলে এদের বডি হচ্ছে ডিপ, ডিপ বডি। অ্যান্ড ফরওয়ার্ডেড পোর্শন অফ দ্য ডরসাল ফিন ইজ হেভিলি স্পাইন। বলছে যে ডরসাল ফিন লং হয় এবং তাদের ডরসাল ফিনের যে সামনের অংশগুলো থাকে সেগুলোর মধ্যে স্পাইন থাকে, বড় বড় কাঁটা থাকে। সেই জন্য তেলাপিয়া মাছকে খালি হাতে ধরতে গেলে দেখা যায় একটু ডিফিকাল্ট হয়। স্পাইন আর অলসো ফাউন্ড ইন দি পেলভিস অ্যান্ড অ্যানাল ফিন। বলছে পেলভিক ফিনে অথবা অ্যানাল ফিনে স্পাইন থাকে। এটা হচ্ছে তাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তারপরে তাদের আরো যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সেটাকে আমরা অন্যভাবে বলি ব্যান্ডিং, তাদের কালারেশন, কালারেশন প্যাটার্ন অথবা ব্যান্ডিং প্যাটার্ন। যে আমরা যে স্পিসিস গুলো কালচার করি, মেইন কালচার স্পিসিস অফ তেলাপিয়া ইউজুয়ালি ক্যান বি ডিস্টিংগুইশড বাই ডিফারেন্ট ব্যান্ডিং প্যাটার্নস অন দি কর্ডাল ফিন। বলছি কর্ডাল ফিনের মধ্যে বিভিন্ন ধরনের ব্যান্ডিং প্যাটার্ন আছে, সেই ব্যান্ডিং প্যাটার্ন দিয়ে এই মাছগুলোকে
ডিস্টিংগুইশ করা যায়। যেমন উদাহরণস্বরূপ বলা আছে যে নাইল তেলাপিয়া হ্যাভ স্ট্রং ভার্টিক্যাল ব্যান্ডস, বলছে যেটাকে আমরা নাইল তেলাপিয়া বলতেছি, ওরিওকমিস নাইলোটিকাস। তো এদের মধ্যে কি থাকে, এদের লেজের মধ্যে একটা খুব প্রমিনেন্ট ভার্টিক্যাল ব্যান্ড থাকে। আর ব্লু তেলাপিয়ার ক্ষেত্রে সেটা ব্যান্ডটা থাকে, সেটা হচ্ছে ইন্টারাপ্টেড, মাঝখানে মাঝখানে খালি নাই। আর মোজাম্বিক তেলাপিয়া থাকে হচ্ছে উইক ব্যান্ড আর নো ব্যান্ড, অর্থাৎ সাথে তাদের ক্ষেত্রে দেখা যায় মোজাম্বিক তেলাপিয়ার ক্ষেত্রে কোনো ধরনের ব্যান্ড থাকে না, অথবা থাকলেও খুবই হালকা ধরনের থাকে। And Mozambique তেলাপিয়ার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, বিশেষ করে মেল মোজাম্বিক তেলাপিয়া অলসো হ্যাজ আপটার্ন স্নাউট, স্নাউটটা হচ্ছে উপরের দিকে বাঁকানো। এছাড়াও এদের আরো কিছু কালার প্যাটার্ন আছে, যেমন কালার প্যাটার্ন অন দি বডি এন্ড ফিন অলসো মে ডিস্টিংগুইশ স্পিসিস, বলছে এদের বডি কালার অথবা ফিনের কালার দেখে অনেক সময় এদের বোঝা যায়, যদিও খুব কঠিন বা নট রিলায়েবল সো মাচ। যেমন ম্যাচিউর মেল নাইল তেলাপিয়া হ্যাভ গ্রে অর পিঙ্ক পিগমেন্টেশন ইন দি থ্রট রিজিয়ন, বলছে একটা পূর্ণবয়স্ক পুরুষ নাইল তেলাপিয়ার ক্ষেত্রে তাদের গলার রিজিয়নে, গলার নিচের দিকে গ্রে কালার হতে পারে অথবা পিঙ্ক কালার ধারণ করতে পারে। আর সেক্ষেত্রে মোজাম্বিক তেলাপিয়া হ্যাভ এ মোর ইয়েলো কালার, বলছে মোজাম্বিক তেলাপিয়ার ক্ষেত্রে সেই কালারটা হচ্ছে ইয়েলোইশ বা ইয়েলো কালার। আর যদি আমি আগে বলেছি যে আসলে এই কালারেশনটা, এই বডি কালারটা ভেরি ডিপেন্ড অন ডিফারেন্ট ফ্যাক্টর, এই জন্য এদেরকে এটা নট স্ট্রিক্ট মেথড টু ডিস্টিংগুইশ কালার ডিফারেন্ট স্পিসিস, বিকজ ডিফারেন্ট এনভায়রনমেন্ট, স্টেট অফ সেক্সুয়াল ম্যাচুরিটি অথবা ফুড সোর্স, তারা কি কি ধরনের খাবার দেওয়া হচ্ছে তারপর ভিত্তি করে তাদের এই কালারেশন প্যাটার্ন চেঞ্জ হতে পারে। আমরা একটা ছবি দেখো তো, এখানে ছবিতে কি বোঝা যাবে আসলে কোনটা কোন স্পিসিস, তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারো? তোমাদের স্ক্রিনে কি বোঝা যাচ্ছে ছবি দেখে কিছু? আমরা যে কালার ব্র্যান্ডিং প্যাটার্ন পড়লাম সেই অনুযায়ী এটা কোনটা কোন স্পিসিস হতে পারে? আর তোমরা যদি একটু লেজের দিকে লক্ষ্য করো তাহলে হয়তো বলতে পারবো যে আসলে কিছুটা ধারণা নিতে পারবে যে কোনটা নাইল তেলাপিয়া, কোনটা ব্লু তেলাপিয়া, আর কোনটা হচ্ছে ওরিওক্রোমিস। ওরিওক্রোমিস তোমাদের এই তোমাদের মধ্যে কি কেউ কে ডিস্টিংগুইশ করতে পারছো? হ্যালো? স্যার নিচেরটা নাইলোটিকা আর উপরেরটা, কি উপরেরটা কি? স্যার উপরেরটা এমনি তেলাপিয়া যেটা আমরা এমনি খাই। তেলাপিয়া। আচ্ছা, তেলাপিয়া মোসাম। হ্যাঁ তোমার আইডিয়া ঠিকই আছে। তো নিচেরটা হচ্ছে এটা নাইল তেলাপিয়া যেটা বলে বলি, ওরিওক্রোমিস নাইলোটিকাস, আর উপরেরটা হচ্ছে ব্লু তেলাপিয়া, ওরিওক্রোমাস ওরিওক্রোমিস অ্যাওরিয়াস। আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ওরিওক্রোমিস মোজাম্বিক। তো লেজের কালার প্যাটার্ন দেখে কিছুটা বোঝা যায় আসলে যে নাইল তেলাপিয়ার ক্ষেত্রে লেজের যে ব্যান্ডিং প্যাটার্নটা সেটা খুব স্ট্রং থাকে। আর নাইল তেলা ব্লু তেলাপিয়ার ক্ষেত্রে সেটা থাকে বাট ইন্টারাপশন থাকে। আর মোজাম্বিক তেলাপিয়ার ক্ষেত্রে একেবারে থাকে না। তবে এখানে ছবিতে নাইল তেলাপিয়া, ব্লু তেলাপিয়া এবং মোজাম্বিক তেলাপিয়ার ক্ষেত্রে খুব একটা স্ট্রং বোঝা যাচ্ছে না আর কি, ছবি কোয়ালিটির কারণে হয়তো পারে, এরকম হতে পারে। আচ্ছা যাই হোক, তুমি তো অনেকটা ধরতে পারছো, আমরা পরে যাই। ফিডিং বিহেভিয়ার। তেলাপিয়া ইনগেস্ট ওয়াইড ভ্যারাইটি অফ ন্যাচারাল ফুড অর্গানিজম, এটা আমি বলেছিলাম আগেও যে আসলে তেলাপিয়া খাবারের ধরনটা অনেক বেশি ভেরিয়েশন করে এবং তারা একটা ওয়াইড রেঞ্জ অফ ফুড তারা গ্রহণ করে। যেমন তাদের মধ্যে প্লাঙ্কটন রয়েছে, বিভিন্ন ধরনের অ্যাকোয়াটিক ম্যাক্রোফাইটস, ম্যাক্রো অর্গানিজম, ম্যাক্রো প্লাঙ্কটনিক অর্গানিজম রয়েছে, ইনভার্টিব্রেট রয়েছে। তারপরে বিভিন্ন ধরনের লার্ভাল ফিশ রয়েছে, ডেট্রাইটাস থাকতে পারে, অথবা ডিকম্পোজিং অর্গানিক ম্যাটার হতে পারে। এই এই সব ধরনের খাবারই তারা খেয়ে থাকে। তো কোনোটা কম হতে পারে, কোনোটা বেশি হতে পারে। মূলত আমরা যদি যতটুকু জানি, আমাদের যতটুকু নলেজ, তাহলে সেক্ষেত্রে তারা বেশি খায় হচ্ছে বিভিন্ন ধরনের প্লাঙ্কটন, তারপরে
বিভিন্ন ধরনের মাইক্রোফাইটস খেয়ে থাকে, যেগুলো খুব নরম মাইক্রোফাইটস হতে পারে। আর ব্যান্থিক ইনভার্টিব্রেট তাদের খাবারের একটা বিশাল অংশ ধারণ করে। আর অকেশনালি অনেক সময় তাদের লার্ভাল ফিশও খেতে পারে, যদিও তাদের এটা এই ফিশ, এই তেলাপিয়া মাছটা আসলে পিসিবোরাস না। তো তো বলা হচ্ছে তো আসলে তেলাপিয়া মাছের ক্ষেত্রে আমরা আগে বলেছিলাম যে তেলাপিয়া হচ্ছে তাদের ফিডিং হ্যাবিটটা একটা পিকুলিয়ার বা ইন্টারেস্টিং, আমাদের অথবা ফার্মারদের জন্য খুবই ফ্রেন্ডলি বলা যেতে পারে আর কি। কারণ তেলাপিয়া যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট হচ্ছে, ন্যাচারাল পরিবেশে তাদের যে খাবার থাকে সেই খাবারের ম্যাক্সিমামই তারা ইউটিলাইজ করে ফেলে। এই জন্য দেখা যায় অনেক বেশি সাপ্লিমেন্টাল ফিডিং যেখানে দেওয়া হয়, যেখানে আর্টিফিশিয়াল ফিড দিয়ে তাদেরকে চাষ করা হয়, সেখানেও তাদের ন্যাচারাল ফুড অর্গানিজম থেকে তাদের নিউট্রিশন অথবা তাদের গ্রোথ কন্ট্রিবিউশন অনেক বেশি থাকে। যেমন বলা হচ্ছে 30 to 50% তেলাপিয়া গ্রোথ কন্ট্রিবিউট বাই তাদের ন্যাচারাল ফুড, যদিও সেখানে সাপ্লিমেন্টাল ফিডিং দেওয়া হয়। আর তেলাপিয়াকে অনেক সময় ফিল্টার ফিটার হিসেবে বলা হয়, বাট দে আর নট ট্রু ফিল্টার ফিটার এজ লাইক সিলভার ক্যাপ অথবা অথবা গিজার্ড শেড, যারা হচ্ছে যাদেরকে আমরা ট্রু ফিল্টার ফিটার বলি। তবে এদের ফিল্টার ফিটিংটা কিরকম? সরি, বলছি এদের ফিল্টার ফিটিংটা হচ্ছে এদের গিল থেকে এক বিশেষ ধরনের মিউকাস সিক্রেট করে, এবং সেই মিউকাস একটা একটা এক ধরনের বল মিউকাস সিক্রেট করে, এবং সেই মিউকাসটা কি করে প্লাঙ্কটনকে ট্র্যাপ করে। আমি গত ক্লাসে বলেছিলাম যে প্লাঙ্কটনকে তারা সেখানে আবদ্ধ করে ফেলে এবং আবদ্ধ করে একটা ছোট ছোট বলের মতো তৈরি করে, এবং সেই বলটা তখন এই তেলাপিয়া ইনগালফ করে ফেলে। তারপর সেখান থেকে সেই প্লাঙ্কটন গুলোকে তারা ডাইজেস্ট করে নেয়। এই হচ্ছে তার প্লাঙ্কটনিক বা ফিল্টার ফিডিং, বাট ইনডাইরেক্ট ফিল্টার ফিডার বলা আমরা বলতে পারি আর কি, বাট নট ট্রু ফিল্টার ফিডার। যারা বিশেষ করে আমাদের সিলভার কাপ, গিজার্ড শেড বা আদার ফিল্টার ফিডার ফিশ রয়েছে তাদের মতো না। তারপর আমরা যদি রিপ্রোডাকশন দেখি, যে ইন অল অরিওক্রোমা স্পিসিস মেল এক্সিবিট এ নেস্ট ইন দি পন্ড বটম। আমরা জানি তেলাপিয়া হচ্ছে মাউথ ব্রিডার, এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে তারা যে বাসা তৈরি করে এটা হয়তো অনেকেই জানে না। অনেক ফিশ আছে যারা যেমন তাদের বাসা তৈরি করে, তাদের মধ্যে তেলাপিয়া একটা। যেমন আমাদের ক্যাটফিশ যেগুলো আছে, ক্যাটফিশ গুলো তারা ডিউরিং ব্রিডিং সিজন দে বিল্ড নেস্ট। তো তো তেলাপিয়া হচ্ছে বলছে তারা পুকুরের বটমে নেস্ট তৈরি করে, এবং সেই নেস্টটা সাধারণত তারা তৈরি করা হচ্ছে জেনারেলি ইন ওয়াটার শেলোয়ার দেন 3 ফিট, যেখানে সাধারণত ওয়াটার ডেপথ 3 ফিটের কম বা 3 ফিটের মতো, সেখানে তারা হচ্ছে বাসা তৈরি করে। এবং বাসা তৈরির সিস্টেমটা হচ্ছে সেখানে কিছু মাটি খুঁড়ে, এবং মাটি খুঁড়ে সেখানে কিছু অ্যাকোয়াটিক প্ল্যান্ট ম্যাটেরিয়াল বা এই ধরনের ম্যাটেরিয়ালস তারা জমা করার চেষ্টা করে, করে সেখানে তারা বাসা তৈরি করে। অ্যান্ড এই বাসাটা তৈরি করে সাধারণত মেল স্পিসিস। আর বাসা তৈরি তৈরি হয়ে গেলে দেন মেল ইনভাইটস ফিমেল মেটস উইথ সেভারাল ফিমেলস। একটা মেল সাধারণত কয়েকটা ফিমেলের সাথে তাদের ম্যাটিং বিহেভিয়ার প্রদর্শন করতে পারে। And after a short mating ritual, the female spawn in the nest. যখন তাদের ম্যাটিং বিহেভিয়ার শেষ হয়ে গেল, তখন এক বা একাধিক ফিমেল বা একটা হতে পারে, অনেক সময় একাধিক হতে পারে, যে সব প্রথমে ফার্স্ট রেসপন্স করে সে সাধারণত সেখানে এগ গুলো লে করে স্পন হয়ে যায়, এগ গুলো স্পনিং হয় ইন দিস নেস্ট। এবং তাদের ব্রিডিং, তাদের ফ্যাকাল্টি কিরকম বলেছে, আবার 2 to 4 eggs পার গ্রাম অফ ব্রুড ফিমেল। বলছে একটা ফিমেল প্রতি গ্রামে 2 থেকে 4টা এগ তৈরি করতে পারে। তেলাপিয়ার এগটা একটু আকারে বড় থাকে অন্যান্য স্পিসিসের থেকে। and then male fertilize the eggs, and then the female hold the eggs and incubates the eggs in her mouth. মাউথে সাধারণত বাকাল ক্যাভিটিতে বলা হচ্ছে until they hatch. হ্যাচিং হওয়ার আগ পর্যন্ত ফিমেলটা এগুলোকে ইনকিউবেট করে সেখানে
তো এই হচ্ছে তাদের প্যাটার্ন। তবে ফ্রাই রিমেন ইন দ্য ফিমেল মাউথ থ্রু ইয়ক সাইক অ্যাবজর্পশন। বলছে যে যে অফস্প্রিং গুলা, যে হ্যাচলিং গুলা হয়, হ্যাচলিং গুলা মায়ের মুখে থাকতে পারে কতদিন পর্যন্ত? তাদের ফার্স্ট ফিডিং এর কিছু সময় পর্যন্ত তারা সেখানে থাকে। অনেক সময় আবার সেখানে আবার বাইরে চলে যায়, তাদের ফিডিং হয়, আবার চলে আসে তাদের মায়ের মুখের মধ্যে। বলছে মার মাউথকে, তাদের মায়ের মাউথকে তাদেরকে রিফিউজি হিসেবে তারা ব্যবহার করে after several days from first feeding. And sexual maturity in tilapia is a function of age. বলছে এই যে আমরা গত ক্লাসে বলেছি আসলে তেলাপিয়া ম্যাচিউর সেক্সুয়ালি আর্লিয়ার দেন আদার ফিশ, এবং তাদের এই সেক্সুয়াল ম্যাচুরিটি আসলে শুধু বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন এজ, তারপরে সাইজ, তারপরে এনভায়রনমেন্টাল কন্ডিশন, এই বিষয়গুলো দ্বারা দিয়ে নির্ধারিত হয়। তবে তো আবার স্পিসিস অনুযায়ী তাদের মধ্যে ভেরিয়েশন করে, যেমন তেলাপিয়া, মোজাম্বিক তেলাপিয়া রিচেস সেক্সুয়াল ম্যাচুরিটি এট এ স্মলার সাইজ এন্ড ইয়ঙ্গার এজ দ্যান দি নাইল এন্ড ব্লু তেলাপিয়া। বলছে মোজাম্বিক তেলাপিয়ার সেক্সুয়াল ম্যাচুরিটি টাইমটা হচ্ছে আর্লিয়ার দেন নাইল এন্ড ব্লু তেলাপিয়া। আবার তাদের কালচার কন্ডিশন, বিশেষ করে বলা হয় যে যখন একটা তেলাপিয়াকে লার্জ ওয়াটার বডিতে, বিশেষ করে লেকে চাষ করা হয়, তখন তাদের সেক্সুয়াল ম্যাচুরিটি এক ধরনের হয়। আবার যখন তার স্মল ফার্ম ফিশ ফার্মে করা হয় তখন তাদের এক ধরনের হয়। যেমন তেলাপিয়ার ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা হয়েছিল যে লার্জ লেকে, আফ্রিকান লেকে যখন চাষ করা হয় তাদেরকে একটা তেলাপিয়া সেক্সুয়ালি ম্যাচুর হতে 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে হয়। আর যখন আমাদের ফিশ ফার্মে করি তখন সেটা সেক্সুয়ালি ম্যাচুর 4 থেকে 5 মাসেই হয়ে যায়, এবং কম ওয়েট, অল্প ওজনের কম্পেয়ার টু লেক ফিশ। তো এছাড়াও বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তাদের সেক্সুয়াল ম্যাচুরিটিকে নির্ধারণ করে, বিশেষ করে যখন ক্রাউডেড কন্ডিশনে থাকে তেলাপিয়া তখন তাদের সেক্সুয়াল ম্যাচুরিটি আর্লি হয়। আবার যখন টেম্পারেচার ভেরি করে, টেম্পারেচার কম বেশি হয়, তখন তাদের সেক্সুয়াল ম্যাচুরিটিটা ভেরি করে। এবং ইন হায়ার টেম্পারেচার, যখন টেম্পারেচার একটু বেশি থাকে সেক্সুয়াল ম্যাচুরিটিটা আর্লি হয়। আবার যখন দেখা যায় তাদের মধ্যে ফুড কন্ডিশন, কালচার কন্ডিশন সুইটেবল না থাকে, বিশেষ করে তাদের মধ্যে খাবারের স্কার্সিটি থাকে, তখনও তাদের মধ্যে সেক্সুয়াল ম্যাচুরিটিটা আর্লি হয়। তো এই সেক্সুয়াল ম্যাচুরিটি বা এই ওভারক্রাউডিং বা তাদের যে গ্রোথ স্টান্ট হয়ে যাওয়া প্রবণতা, এটাকে রোধ করার জন্য ফার্মাররা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বহন করে বা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তারা নিয়ে থাকে। এগুলো আসলে তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যদি এভাবে প্রশ্ন করা হয়। যেমন হেডলাইন যেরকম আছে যে কেস ফার্মিং হোয়ার এগস ফল, বিভিন্ন ধরনের সিস্টেম তারা স্ট্র্যাটেজি তারা অ্যাডাপ্ট করে। যেমন একটা হচ্ছে কেস ফার্মিং। কেস ফার্মিং করে কি অ্যাডাপ্ট করে? কেস ফার্মিং হোয়ার এগস ফল থ্রু দি মেশ টু দি পন্ড বটম বিফোর দি ফিমেল ক্যান কালেক্ট দেম ফর ব্রুডিং। বলছে কেস কালচার করে তাদেরকে এই ওভারক্রাউডিং অথবা স্টান্টিং কে রোধ করা হয়। আর দেখা যায় কেস ফার্মিং যখন তাদের মেল ফিমেলকে রাখা হয় বা একটা গ্রুপ অফ ফিশকে রাখা হয়, তখন দেখা যায় তাদের মধ্যে কি হয়, যখন স্পনিং হয়, স্পনিং স্পন্ড এগ গুলো কেজের ম্যাশ সাইজ দিয়ে নিচে চলে যায়। আর নিচে চলে গেলে তখন আর সেগুলোকে ইনকিউবেশন হওয়ার সুযোগ পায় না। ইনকিউবেশন সুযোগ না হলে সেখান থেকে আর পরবর্তী জেনারেশন গ্রো করতে পারে না। তারপর পলিকালচার করা হয় বিভিন্ন ধরনের প্রেডেটর ফিশের সাথে। যেমন বিদেশে করা হয় লার্জ মাউথ বাস বলা হয় এক ধরনের ফিশ, এটা হচ্ছে পিসিগোরাস ফিশ, তাদের ক্ষেত্রে তাদের সাথে চাষ করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা করতে পারি বিভিন্ন ধরনের ক্যাটফিশ সাথে করতে পারি, অথবা যেমন শোল মাছ দিয়ে সাথে করতে পারি। এই ধরনের মাছকে একসাথে চাষ করতে পারি। আর বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া কালচার। আসলে তুমি এই মনোসেক্স তেলাপিয়াটা আমরা বিভিন্নভাবে কালচার করতে পারি। তাদেরকে রূপান্তরিত করে হতে পারে, অথবা তুমি একটা নির্দিষ্ট বয়স পরে সেগুলোকে আইসোলেট করে, সিঙ্গেল সাইজকে আইসোলেট করে সেগুলোকে একসাথে করে চাষ করে দিতে। তো সেটা আমরা কথা বলছি যে all male is desirable pond not only prevent over population and stunting growth but also because males grow about twice as fast as females. বলছে লাস্টের যে টপিকটা, লাস্টের যে পয়েন্টটা বলছে কালচার অফ অনলি মেলস, বলছে এই মেল পপুলেশনটা পন্ডের জন্য বা ফার্মাররা পছন্দ করে, কারণ হলো এদের গ্রোথ ফিমেলের চেয়ে দ্বিগুণ। এবং এটার পছন্দ করার কারণটা, এটা একটা বিশেষ কারণ, নট অনলি ওভার পপুলেশন কন্ট্রোল অথবা তাদের গ্রোথকে ইনহেন্স করা। এই দুইটা কারণ ছাড়াও বলছে তাদের গ্রোথটা হচ্ছে ফিমেলের চেয়ে
দ্বিগুণ। তো সেটা কিভাবে করা যায়, যে বলছে এই মেল পপুলেশনকে, কালচার অথবা মেল পপুলেশনকে কিভাবে আমরা কালচারে নিয়ে আসতে পারি, সেটা করার জন্য সাধারণত একটাই বলেছিলাম যে সেক্সিং করা হয়। এটা হলো হ্যান্ড সেক্সিং। যখন একটা ফিশের একটা তেলাপিয়া জুভেনাইলের এক নির্দিষ্ট এজ হয়, এজ হওয়ার পরে সেগুলোকে ফিজিক্যালি দেখে আইসোলেট করা যেতে পারে যে আসলে কোনটা মেল আর কোনটা ফিমেল, সেভাবে সেক্সিং করে সেগুলোকে আলাদা করা হয়। তারপরে আরেকটা হতে পারে হাইব্রিডাইজেশন। সাধারণত দুইটা কাছাকাছি তেলাপিয়া স্পিসিসের মধ্যে যখন হাইব্রিডাইজেশন করা হয়, তখন যে অফস্প্রিং গুলো হয় সেগুলো সাধারণত স্টেরাইল হয়, এবং এগুলোর মধ্যে অনেক সময় গ্রোথ ভালো হয়, কারণ স্টেরাইল হওয়ার কারণে তখন তাদের রিপ্রোডাকশনের জন্য এনার্জির প্রয়োজন খরচ করতে হয় না, সে কারণে তাদের ওই এনার্জিটা চলে যায় গ্রোথের ক্ষেত্রে। এটা একটা হতে পারে। আরেকটা যেটা বর্তমান সময়ে গবেষণা চলছে এবং চেষ্টা চলছে, এটা নিয়ে কাজ হচ্ছে এবং এটা খুব কমার্শিয়ালি ভায়াবল, এবং ফার্মাররা এমনকি এমন কোনো ফার্ম না আসলে সেখানে প্র্যাকটিস হয় না, মোটামুটি সব ধরনের ফার্মিং, বিশেষ করে তেলাপিয়া ফার্ম যদি থাকে সেখানে হয়, অথবা অন্য ধরনের ফিশ ফার্মে সেই প্র্যাকটিসের মাধ্যমে মনোসেক্স করা হয়। এটা হচ্ছে ফিডিং। কিভাবে ফিডিং এ হরমোন, মেল হরমোন, সাধারণত সেই হরমোনটাকে এক নির্দিষ্ট ডোজে এক নির্দিষ্ট সময়ের পর সেগুলোকে ফ্রাই গুলোকে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে সেগুলোকে ফাংশনাল মেল করা হয়। যেমন সাধারণত কি হয়, নিউলি হ্যাচ ফ্রাইকে 3 থেকে 4 উইক, সাধারণত 1 মাস পর্যন্ত তাদেরকে এই মেল হরমোনটা খাওয়া হয় খাবারের সাথে মিশিয়ে, এবং তখন দেখা যায় 1 মাস পরে তাদেরকে যখন আবার সেক্স চেঞ্জ করা হয়, তখন সেক্স টেস্ট করা হয়, তখন দেখা যায় সবগুলাই হচ্ছে ফাংশনালি মেল, এবং সেই মেলগুলোর গ্রোথ ভালো হয়। আর সেটাই হচ্ছে বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়া কালচারের মূল কারণ এবং সহজতম উপায় বলা যেতে পারে আর কি। সেই সহজ উপায়ের কারণে দেখা যায় সব জায়গায় এখন মনোসেক্স তেলাপিয়া পাওয়া যায়, যদিও তার পিউরিটি নিয়ে অনেক কথা আছে, কারণ যারা হরমোন খাওয়ায় তাদের হরমোনের কোয়ালিটি এবং তাদের কতদিন ফিডিং করানো হচ্ছে সেই অনুযায়ী অনেক সময় দেখা যায় তাদের নির্দিষ্ট পার্সেন্টেজ পর্যন্ত, অথবা 70% পর্যন্ত মেল হলো, কিন্তু বাকি 30% ফিমেল থেকে যায় অনেক সময়। আর সেটাকে রোধ করার জন্য আরেকটা টেকনোলজি ডেভেলপ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ওয়াই মেল টেকনোলজি। এটা আসলে যে একটা জেনেটিক্যাল টুল ইউজ করে এই টেকনোলজিটা করার চেষ্টা করতেছে, এবং বর্তমানে এটা নিয়ে কাজ চলছে দেশে বিদেশে। বাংলাদেশেও কাজ হচ্ছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কাজ হচ্ছে, এবং অনেকে সেটা নিয়ে গবেষণা করছে, আর বিদেশে তো হচ্ছেই, বাট এখনো কমার্শিয়ালি খুব বেশি ভায়াবল হয় নাই। গতকাল ক্লাসে আমরা এই পর্যন্তই পড়েছিলাম। তারপরে আজকে আমরা দুইটা টপিকস দেখবো আর কি, ছোট ছোট টপিকস। সেটা হচ্ছে natural habitat of tilapia river is lake in East and West Africa. Tilapia Mozambique also introduced in Bangladesh from Thailand in 1954. এই তথ্যটা গতকাল ছিল না, আজকে আমরা অ্যাড করে দিলাম। আসলে বাংলাদেশের তেলাপিয়া কোথেকে আনা হয়েছে, যদিও সেটা আফ্রিকান ফিশ, আনা হয়েছে থাইল্যান্ড থেকে কত সালে 1954। তারপরে অবশ্যই বিভিন্ন ধরনের তেলাপিয়া আরো ইন্ট্রোডিউস করা হয়েছে। ফার্স্ট যেটা তেলাপিয়া আনা হয়েছিল সেটা তেলাপিয়া মোজাম্বিকা, বাট এখন যে বাংলাদেশে আছে ওরিকোমিস নাইলোটিকাস, আর একটা হচ্ছে ওরিকোমিস মোজাম্বিকা, দুটোই আছে, মানে নাইলোটিকাসটাই বেশি। তবে এখন সত্যিকার অর্থে সেটাও বলা যাচ্ছে না। এখন যে তেলাপিয়া বেশি চাষ হচ্ছে মনোসেক, সেটা হচ্ছে গিফট তেলাপিয়া বলা হয়, জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া বলা হয়। এটা সাধারণত বাংলাদেশের গবেষণার ফসল বলা যেতে পারে, এবং সেই গবেষণা হচ্ছে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট গবেষণা করে এই জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া তৈরি করেছে, নাম হচ্ছে গিফট তেলাপিয়া বলে আর কি। তো তেলাপিয়া মাছের কালচারের ক্ষেত্রে কতগুলো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। যেমন অ্যাডভান্টেজটা তোমরা হয়তো সহজে আন্দাজ করতে পারতেছো আমরা যে গত ক্লাসের আলোচনা এবং আজকের আলোচনা থেকে। যেমন কি হতে পারে, ক্যান টলারেট ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার এন্ড স্যালানিটি। সরি, এদের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা, আমরা যখন এনভায়রনমেন্টাল বিভিন্ন প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম গত ক্লাসে, আজকে অবশ্যই সেটা নিয়ে কথাই বলিনি। সেটা হচ্ছে স্যালানিটি দেখেছিলাম যে যারা 5 ppd পর্যন্ত স্যালানিটি সহ্য করতে পারে, এবং সর্বোচ্চ নেক্সট ক্লোজ টু ব্র্যাকেট শটার, অথবা অনেক সময় কিছু কিছু মোজাম্বিক তেলাপিয়ার ক্ষেত্রে বলা হচ্ছিল যে এরা 40 স্যালানিটার পর্যন্ত তারা সহ্য করতে পারে। তবে 15 ppd তে তাদের গ্রোথ এবং রিপ্রোডাকশন হয়। এই জন্য বলছে এরা হচ্ছে ইউরি হ্যালাইন, এটা ওয়াইড ইউরি হ্যালাইন স্পিসিস।
তেলাপিয়া ইজ ইউরিহ্যালান স্পিসিস, দে ক্যান টলারেট ওয়াইড রেঞ্জ অফ স্যালিনিটি এবং ইউরিট থার্মাল, এদের টেম্পারেচার রেঞ্জটা অনেক বেশি। শুধু টেম্পারেচার না, আদার যে প্যারামিটার জন্য ডিজল অক্সিজেন কনসেন্ট্রেশন কম হলে এরা বাঁচতে পারে। যেমন আমাদের ফ্রেশ আদার কালচারাল ফিশ দেখা যায় ডিজল অক্সিজেন টেম্পারেচার 2 এর নিচে আসলে সেটা লিথাল হয়ে যায়, তবে তেলাপিয়ার ক্ষেত্রে সেটা অনেক সময় হয় না। এবং মোর রেজিস্ট এগেইনস্ট টক্সিক্যান্টস এন্ড ইনসেক্টিসাইড এন্ড ডিজিজ, বলছে এদের ডিজিজ তুলনামূলকভাবে কম হয় এবং আদার যে পলুটেন্ট গুলো আছে, পলুটেন্ট গুলো তারা বেশি ওভারকাম করতে পারে আর কি, অন্য অন্য স্পিসিস বা অন্য আমাদের যে কালচারাল স্পিসিস গুলোর থেকে তুলনায় এরা বেশি অনেক হার্ডি। অ্যান্ড ব্রিড ন্যাচারালি ইন পন্ডস, পুকুরে ব্রিড করার ক্ষমতা রয়েছে, যদিও এখন সেটা ডিসকারেজ করা হচ্ছে এবং সেটা করা হচ্ছে না। কালচার মোস্টলি ডিপেন্ড অন ন্যাচারাল ফুড, এবং এদের কালচার যদিও তুমি আর্টিফিশিয়াল ফুড দেওয়া হয়, আমরা বলেছিল যে আসলে এদের আর্টিফিশিয়াল ফিড দেওয়া হলেও এদের 50% বা 30-50% গ্রোথ ডিপেন্ড অন ন্যাচারাল ফুড। এন্ড তেলাপিয়া মাছের দাম একেবারে কম না, বরঞ্চ মডারেটলি হাই। যেমন পাঙ্গাস বাংলাদেশে খুব মানে কালচারে খুব জনপ্রিয়, যদিও তাদের মার্কেট ভ্যালু খুবই কম অন্য মাছের তুলনায়, এবং অ্যাস্থেটিক ভিউ থেকে পাঙ্গাস অনেকে খেতেও চায় না। যদি তেলাপিয়ার মধ্যে এটা একটা মিশ্র ভাব আছে, অনেকে খেতে চায় না, আবার অনেকে খায়ও, পছন্দ করে ভালো। তবে যদি চাষ করা যায় তেমন তেলাপিয়া খেতে মজা হয়। And তেলাপিয়া becomes marketable size within very short time, বলছে 4 থেকে 5 মাসেই তারা ভালো ভালো মার্কেটেবল সাইজ হয়ে যায়। তবে এখন অবশ্য বাজারে অনেক বড় বড় তেলাপিয়া পাওয়া যায়, যে 1 কেজি 2 কেজি ওজনের তেলাপিয়াও পাওয়া যায় অনেক সময়, যেগুলো হয়তো বা আরো বেশি দিন কালচার করে, বিশেষ করে লার্জ ওয়াটার বডিতে, বিল অথবা লেকে চাষ করা হয় এগুলো। আর এদের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ গুলো খুব বেশি নাই, তবে এখানে কয়েকটা বলা হচ্ছে, যেমন ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট টু কন্ট্রোল ইটস পপুলেশন, যদি আমরা মনোসেক্স কালচার না করি তাহলে এদের পপুলেশন কন্ট্রোল করার কোনো উপায় পাওয়া যায় না আর কি, কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। এবং when tilapia cultured with carp fishes, then food become shortage because tilapia consume large quantity of food. বলছে তুমি অন্য ফিশের ক্ষেত্রে, মাছের সাথে যখন চাষ করতে যাও তেলাপিয়া, তখন দেখা যায় অন্য মাছের খাবারের সংকট করে, অন্য মাছের খাবার সংকট শুরু হয়ে যায়। কেন? কারণ তারা খুব বেশি, অনেক বেশি পরিমাণ ন্যাচারাল ফুড তারা ইউটিলাইজ করতে পারে, সেই কারণে দেখা যায় কার্প স্পিসিস গুলো মধ্যে ন্যাচারাল ফুডের স্বল্পতা দেখা দেয়। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ এখানে আমি লিখি নাই, লেখা হয় নাই আর কি, তো তোমরা লিখে নাও, সেটা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু হারভেস্ট। তেলাপিয়া মাছকে হারভেস্ট করা একটু কঠিন, কারণ তুমি যদি পুকুরকে একেবারে শুকিয়ে না ফেলো তাহলে সব সব তেলাপিয়া মাছ তুমি কখনোই হারভেস্ট করতে পারবে না, কারণ যখন তুমি জাল দিয়ে হারভেস্ট করতে যাবে তখন দেখা যাবে তোমাকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তেলাপিয়া কাদার ভিতরে ঢুকে যায়, এবং সেখান থেকে আর জালের মাধ্যমে তাদেরকে ধরা যায় না। এই জন্য পুকুর না সেচে কমপ্লিট হারভেস্ট করা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, তেলাপিয়াকে হারভেস্ট করা অনেক কঠিন হয়ে যায়। এটা হচ্ছে তাদের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। তো গত ক্লাসে আমরা এটাও দেখেছিলাম, ডিফারেন্সিয়েট বিটুইন মেল এন্ড ফিমেল তেলাপিয়া। আমরা একটা আবার দেখি কিরকম মেল তেলাপিয়া ইজ লার্জ ইন সাইজ দেন দি ফিমেল তেলাপিয়া অফ সেম এজ। একই এজের মেল তেলাপিয়া আকারে বড় হয় ফিমেল তেলাপিয়া থেকে, আর ফিমেল তেলাপিয়া আর স্মলার দেন দি, একই জিনিস। আর মেল তেলাপিয়া রিলিজ বোথ মিল্ক এন্ড ইউরিন থ্রু ইউরিজেনেটরি পেপিলা, বলছে তাদের ইউরিনারি পোর হচ্ছে একটাই, মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে আলাদা। ফিমেল রিলিজেস ইউরিন থ্রু ইউরিনারি পোর এন্ড এগ থ্রু ওভিডাক্ট, বলছে ফিমেলের ক্ষেত্রে দুইটা আলাদা, ইউরিনের পোর দিয়ে ইউরিন রিলিজ করে আর ওভিডাক্ট দিয়ে তারা এগ রিলিজ করে। তোমরা ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবা, সেখানে বলা আছে। এবং তাদের ইউরিজেনিটাল পেপিলার বা ইউরিজেনিটাল সিস্টেমের স্ট্রাকচারটাও একটু ডিফারেন্ট, যেমন মেলের ক্ষেত্রে এটা হয় ইলংগেটেড আর ফিমেলের ক্ষেত্রে হয় ইলংগেটেড, বাট তাদের পোস্টেরিয়র পোর্শনটা হচ্ছে ব্লান্ট। তো এই ছিল আমাদের ক্লাস। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম সেটাকে রিভিউ করলাম, পাশাপাশি জাস্ট একটা টপিক তোমাকে অ্যাড করে দিলাম সেখানে। আসলে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষায় এটা তোমাদের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে, সে কারণেই আর কি। এখন বলো, তোমাদের গত ক্লাসে যেহেতু তোমরা এটা পড়ে গেছে, আজকেও আবার বললাম, নতুন কোনো প্রশ্ন আছে কিনা? আর ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে যে লাস্ট থার্টি যে পয়েন্ট বললাম সেটা তোমরা লিখে নিও আর কি হাতে। ইট ইজ ডিফিকাল্ট টু হারভেস্ট।
তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি, ঠিক আছে?